স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে। আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি। তোমাদের সঙ্গে আবার কথা বলার সৌভাগ্য হয়েছে, এজন্য আলহামদুলিল্লাহ। তা আমি তোমাদের আজকে নবম দশম শ্রেণীর অধ্যায় 8-এর বৃত্ত থেকে কিছু বেসিক জ্ঞান দেওয়ার চেষ্টা করব, যেগুলো তোমাদের সবচেয়ে বেশি উপকারে আসবে, সেটা হচ্ছে অবজেক্টিভ সলভ করতে এবং সৃজনশীল বা উপপাদ্য সম্পাদ্যগুলো বুঝতেও তোমাদের সহায়তা করবে। আর সবচেয়ে বেশি উপকারে আসবে হলো অবজেক্টিভগুলো সমাধান করার জন্য। তো চলো আমরা শুরু করে দিই। যেহেতু অধ্যায়ের নাম হচ্ছে বৃত্ত, তাহলে আমাদের প্রথমেই জানা উচিত আসলে বৃত্ত কাকে বলে। তা আমরা সংজ্ঞাটা একটু দেখে নিই, বৃত্ত কাকে বলে। বৃত্ত একটি সমতলীয় জ্যামিতিক চিত্র যার বিন্দুগুলো কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে অবস্থিত হয়। বিষয়টা আমরা চিত্রের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। মনে করো এটি একটি নির্দিষ্ট বিন্দু, তাহলে একে ঘিরে একটি কি সমতলীয় জ্যামিতিক চিত্র, নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে অবস্থিত, এটাকে বৃত্ত বলে। এই যে নির্দিষ্ট বিন্দু, এর একটি নাম আছে, একে কেন্দ্র বলা হয়ে থাকে। আমরা সচরাচর একে ও দিয়ে চিহ্নিত করে থাকি, কেন্দ্র। এবং কেন্দ্র হতে বৃত্তস্থ কোনো বিন্দুর দূরত্বকে ব্যাসার্ধ বলে। তার মানে কেন্দ্র থেকে বৃত্তের শেষ পর্যন্ত কোনো দূরত্বকে ব্যাসার্ধ বলে। বিষয়টা হচ্ছে এরকম, দেখো, এই যে ও থেকে সি পর্যন্ত, এটা হচ্ছে একটি ব্যাসার্ধ। আমরা এটাকে ব্যাসার্ধ নামে চিনে থাকি, ব্যাসার্ধ। আরেকটি বিষয় আমরা জানবো এখানে, সেটা হচ্ছে যে সমতলস্থ কতিপয় বিন্দু যদি একই বৃত্তের উপরে অবস্থিত হয়, তবে সেই বিন্দুগুলোকে সমবৃত্ত বিন্দু বলে। আমরা একটু বিষয়টি চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। বৃত্তের উপরে আমি একটি বিন্দু নিলাম এ, আরেকটি বিন্দু বি, এবং অলরেডি সি আমাদের আরেকটি বিন্দু আছে। এই যে তিনটি বিন্দু এ, বি, সি, এরা তিনজনই কিন্তু বৃত্তের উপরেই অবস্থিত। এজন্য এদেরকে বলা হয়ে থাকে সমবৃত্ত বিন্দু। আশা করি বুঝতে পেরেছ। আমরা পরবর্তী বৃত্তের অভ্যন্তর এবং বহির্ভাগ বিষয়টা কি, সেটা আমরা এখন একটু আলোচনা করব। আমরা একটা বৃত্ত নিয়ে নিলাম। অভ্যন্তর ভাগ বলতে আমরা যেটা বুঝি, এই যে ভেতরে দেখো যে আমি আকাশি রং করে দেখিয়েছি, সেটা হচ্ছে বৃত্তের অভ্যন্তর ভাগ, আমরা নাম লিখে দিই। আর বহির্ভাগ হচ্ছে আমাদের এই যে বাহিরে, বৃত্তের বাহিরে যে আছে, ঠিক আছে, এটা হচ্ছে অভ্যন্তর ভাগ এবং বহির্ভাগ। এরপরে যে বিষয়টি আমি লিখেছি, দেখো যে বৃত্তের অভ্যন্তরস্থ একটি বিন্দু ও বহিস্থ একটি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তটিকে একটি ও কেবল একটি বিন্দুতে ছেদ করে। আমরা চিত্রের মাধ্যমে বুঝি, তাহলে হয়তো আরো ভালো বুঝতে পারবো। বৃত্তের অভ্যন্তরে আমি একটি বিন্দু নিলাম পি, আর বাহিরে একটি বিন্দু নিলাম কিউ। এদেরকে যদি আমি সংযোগ করে দিই, তাহলে এই সংযোগ রেখাটি দেখো শুধুমাত্র বৃত্তটিকে একটি বিন্দুতেই ছেদ করেছে। সেটার নাম দিলাম আমরা আর। ভাষায় লিখলে আমরা এরকম হবে, অভ্যন্তরস্থ পি বিন্দু ও বহিস্থ কিউ বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তটিকে একটি ও কেবল একটি বিন্দু আর বিন্দুতে ছেদ করে। আশা করি বুঝতে পেরেছ। আমরা পরবর্তী টপিকে চলে যাব। বৃত্তের জ্যা ও ব্যাস, এগুলো আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি অনেক, তারপর আমরা একটু রিভিশন করে নেই। বৃত্তের দুইটি ভিন্ন বিন্দুর সংযোজক রেখাংশকে বৃত্তটির জ্যা বলে। চিত্রের মাধ্যমে দেখি, একটি বিন্দু নিলাম আমরা এ, আরেকটি বিন্দু নিলাম আমরা বি। এদের সংযোজক রেখাংশকে আমরা বলবো জ্যা। তাহলে এবি হচ্ছে জ্যা। এই জ্যা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তখন তাকে আমরা বলে থাকি ব্যাস। যেমন দেখো, এ যদি কেন্দ্র দিয়ে চলে যায়, তাহলে হয় এসি, এটাকে আমরা বলে থাকি ব্যাস। তাহলে এসি হচ্ছে বৃত্তের ব্যাস। ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক আছে, আমরা জানি ব্যাস সমান কি 2 ইন্টু ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ সমান হচ্ছে কি ব্যাস বাই 2। আমরা পরবর্তী টপিকে চলে যাব। বৃত্তচাপ, এটাই মূলত তোমাদের মানে নবম দশম শ্রেণী থেকে একটু বেশি পড়া। এর আগে যে পড়াগুলো তার বেশিরভাগই আমরা ছোট ক্লাসগুলোতে পড়ে ফেলেছি। বৃত্তচাপ কি সেটা আমরা এখন একটু দেখব। বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর মধ্যের পরিধির অংশকে চাপ বলে। বিষয়টা চিত্রের মাধ্যমে দেখি। একটি বৃত্ত নিলাম আমরা, একটি বিন্দু নিলাম আমরা এ এবং আরেকটি বিন্দু নিলাম আমরা বি।
তাহলে এই যে এ থেকে বি পর্যন্ত পরিধির যে অংশ, আমি যে অংশটাকে লাল রং করে দেখিয়েছি সেটাকে বলা হয়ে থাকে বৃত্তচাপ। এরকম বৃত্তের অংশকে আমরা বৃত্তচাপ বলে থাকি। পরবর্তী টপিক, অধিচাপ এবং উপচাপ। আমি যে চিত্রটি নিয়েছি দেখো, একে যদি আমি ভাগ করে দিই, এভাবে ভাগ হয়ে যায় তার মানে দুটি চাপ এখানে, একটি চাপ বড় আর একটি চাপ কি ছোট। তো বড় চাপটা যদি দেখি, এটাকে আমরা বলবো অধিচাপ, আর ছোটটাকে আমরা বলে থাকি উপচাপ। তার মানে একটা বৃত্তকে যদি আমি দুইটি চাপে ভাগ করি, এর মধ্যে বড় অংশটাকে বলা হয় সবসময় অধিচাপ, ছোট অংশটাকে বলা হয়ে থাকে উপচাপ। আমরা পরবর্তী টপিক, অনুবন্ধী চাপ। আমরা দেখো আবার আরেকটি চিত্র নিয়েছি, এটাকে এরকম ভাগ করে দেব আমরা। যেটা আমাদের অধিচাপ ছিল এপিবি, তার মানে বড়টা, আর ছোটটা হচ্ছে এসিবি উপচাপ। এই চাপগুলোকে একটা ক্যারেক্টার অনুবন্ধী চাপ বলা হয়ে থাকে। বিষয়টা এরকম যে এপিবি চাপের অনুবন্ধী চাপ হচ্ছে এসিবি চাপ, আর এসিবি চাপের অনুবন্ধী চাপ হচ্ছে হলো এপিবি চাপ। আমরা টপিকে যাই, কোণ কর্তৃক খণ্ডিত চাপ। একটা চিত্র নিলাম, এখানে আমরা একটা কোণ দেখালাম, কোণটার নাম আমরা করতে পারি এ ও বি। এই এ ও বি কোণ বৃত্তে যে চাপ খণ্ডিত করেছে তাকেই বলা হয়ে থাকে এ ও বি কর্তৃক খণ্ডিত চাপ, এবং সেটা আমরা বুঝতে পারছি নীল রং থেকে, সেটা হচ্ছে এ বি চাপ। লিখলে এরকম হবে, এ ও বি কর্তৃক খণ্ডিত চাপ হচ্ছে এ বি। এই বিষয়গুলো আমরা ভালো করে বুঝলে অবজেক্টিভ যেমন সলভ করতে পারবো, আমাদের উপপাদ্যগুলো বুঝতে সুবিধা হবে, সম্পাদ্যগুলো বুঝতে সুবিধা হবে বৃত্ত সম্পর্কিত। পরবর্তী টপিকে চলে যাই, বৃত্তস্থ কোণ। একে আমরা বলে থাকি বৃত্তে অন্তর্লিখিত কোণ অথবা পরিধিস্থ কোণও বলা হয়ে থাকে। সংজ্ঞাটা দেখে নিই। বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে বৃত্তের উপর কোনো বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী কোণকে বৃত্তস্থ কোণ বলে। চিত্রের মাধ্যমে দেখি, আমরা একটা বৃত্ত নিয়ে নিলাম, একটি জ্যা নিলাম আমি এসি, আর আরেকটি জ্যা হচ্ছে বিসি। এই এসি এবং বিসি জ্যাদ্বয় বৃত্তের উপরে সি বিন্দুতে মিলিত হয়ে যে কোণটা তৈরি করলো এটাকে আমরা বলে থাকি বৃত্তস্থ কোণ। তার মানে এক্ষেত্রে বৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি। আমরা লিখি কোণ এসিবি একটি বৃত্তস্থ কোণ, এবং লক্ষ্য করব এই এসিবি কোণটি কিন্তু এবি চাপের উপরে অবস্থিত অথবা দণ্ডায়মান আমরা বলে থাকি। এবার আমরা যাব, সেটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। একটি কোণের শীর্ষবিন্দু কোনো বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে কোণটিকে ওই বৃত্তের একটি কেন্দ্রস্থ কোণ বলা হয়। একটি বৃত্ত নিয়ে নিলাম আমরা, এ ও বি, আমরা একটা কোণ আঁকলাম। দেখতে পাচ্ছি এ ও বি কোণের ও শীর্ষটি কেন্দ্রে পড়ে গেছে, এরকম কোণকে আমরা বলে থাকি কেন্দ্রস্থ কোণ। কোণ এ ও বি হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। কোণ এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই কোণটিও কিন্তু এবি চাপের উপরে অবস্থিত আমরা বলি অথবা দণ্ডায়মান বলে থাকি। এবার যে বিষয়টি আমরা দেখব সেটি হচ্ছে যে উপরে দণ্ডায়মান, বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণ, যেটা দিয়ে আমাদের একটু উপপাদ্য আছে তোমাদের পাঠ্য বইতে। একটি বৃত্ত নিয়ে নিলাম আমরা, এসিবি হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ, আর এ ও বি হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। আমরা দেখতে পাচ্ছি এই কেন্দ্রস্থ কোণ এসিবি এবং বৃত্তস্থ কোণ এসিবি এবং কেন্দ্রস্থ কোণ এওবি উভয়ই কিন্তু এবি একই চাপের উপরে অবস্থিত। আমরা তখন এভাবে বলে থাকি যে একই চাপ এবির উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এওবি এবং বৃত্তস্থ কোণ এসিবি। এবং আমরা জানি দুজনের মধ্যে একটি সম্পর্ক আছে, সেটি হচ্ছে কি এওবি কোণটি হচ্ছে এসিবির দ্বিগুণ, উল্টাভাবে বললে হয় এসিবি হচ্ছে কি এওবির অর্ধেক। আমরা পরবর্তী টপিকে চলে যাই, অর্ধবৃত্তস্থ কোণ। নাম থেকেই বুঝতে পারছো অর্ধেক বৃত্ত। আমরা যদি একটি বৃত্তের মাঝ বরাবর একটি জ্যা আঁকি, নামকরণ করলাম আমরা এবি, যদিও এটাকে ব্যাস বলা হয়, এই ব্যাস বৃত্তকে অর্ধেক ভাগে ভাগ করে ফেললো, উপরে অর্ধেক নিচে অর্ধেক। তো এই অর্ধেক বৃত্ত জুড়ে যদি কোনো কোণ আঁকা হয়, ধরলাম আমরা কোণটি এসিবি, এই কোণটিকে বলা হয়ে থাকে অর্ধবৃত্তস্থ কোণ। তো এবি ব্যাস বৃত্তটিকে সমান দুই ভাগে ভাগ করেছে এসিবি অর্ধবৃত্ত। এবি এর উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, এবং এই অর্ধবৃত্তস্থ কোণ সবসময় 90 ডিগ্রি বা সমকোণ হয়। তার মানে এসিবি কোণটি 90 ডিগ্রি বা সমকোণ। আর এক্ষেত্রে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে কি এওবি, এটা সবসময় 180 ডিগ্রি বা দুই সমকোণ বা এক সরল কোণ হবে। এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণের ক্ষেত্রে। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। আমরা পরবর্তী টপিকে, বৃত্তস্থ চতুর্ভুজ।
এর মানে কি, একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু বৃত্তের উপরে অবস্থিত হলে সেই চতুর্ভুজকে বলা হয়ে থাকে বৃত্তস্থ চতুর্ভুজ। বিষয়টা চিত্রের মাধ্যমে দেখি। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নিয়ে নিলাম, আর আমরা ABCD একটি চতুর্ভুজ নিয়ে নিলাম। আমরা দেখতে পাচ্ছি ABCD চতুর্ভুজের 4টি কোণাই কিন্তু বা 4টি শীর্ষবিন্দুই কিন্তু বৃত্তের উপরে পড়ে গিয়েছে। এরকম চতুর্ভুজকে বলা হয়ে থাকে বৃত্তস্থ চতুর্ভুজ। তার মানে ABCD এই কর্ণগুলো বা কোণগুলো কি সব বৃত্তের উপরেই পড়বে। যদি কোনোটা বাইরে চলে যায় বা বৃত্তের ভেতরে থেকে যায় তাহলে সেটাকে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ বলবো না। এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। এবার আমরা এই যে বিষয়গুলো দেখলাম এগুলোর উপরে ভিত্তি করে কিছু অনুসিদ্ধান্ত আছে, এর মধ্যে অনেকগুলো তোমাদের পাঠ্য বইতেও দেওয়া আছে। অনুসিদ্ধান্তগুলো আমরা একটু জেনে নিব এই বৃত্ত রিলেটেড। প্রথম যে অনুসিদ্ধান্তটি সেটি হচ্ছে বৃত্তের যে কোনো জ্যা এর লম্ব দ্বিখণ্ড কেন্দ্রগামী। বৃত্তের যে কোনো জ্যা এর লম্ব দ্বিখণ্ড কেন্দ্রগামী। আমরা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। একটি বৃত্ত নিয়ে নিলাম, একটি জ্যা নিয়ে নিলাম, বলে বলা হয়েছিল যে কোনো জ্যা, আমরা একটা জ্যা নিলাম AB, আর কেন্দ্র হচ্ছে কি O। এখন এই AB এর লম্ব দ্বিখণ্ড কেন্দ্রগামী হবে। তো আমরা জানি কোনো রেখার লম্ব দ্বিখণ্ডক আঁকতে হলে কি করতে হয়, AB এর এই পাশে দুইটি বৃত্তচাপ, পরবর্তী পাশে দুইটি বৃত্তচাপ একে যোগ দিয়ে দিলে যে রেখাটি হয় সেটি হচ্ছে কি AB এর লম্ব দ্বিখণ্ডক। এবং তোমরা লক্ষ্য করে দেখো লম্ব দ্বিখণ্ডকটি কিন্তু কেন্দ্র দিয়েই গিয়েছে। তাহলে বৃত্তের যে কোনো জ্যা এর লম্ব দ্বিখণ্ডক কি কেন্দ্রগামী। আমরা অনুসিদ্ধান্তে চলে যাব। 2, যে কোনো সরলরেখা একটি বৃত্তকে 2 এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। একটা বৃত্ত নিয়ে নিলাম এবং তার উপরে কি আমরা একটি সরল রেখা এঁকে দিলাম। তোমরা কি লক্ষ্য করেছো সরল রেখাটি বৃত্তকে শুধু 2টি বিন্দুতেই ছেদ করলো। আমরা একটাকে নাম দিলাম A আর একটাকে নাম দিলাম B। তার মানে একটি সরল রেখা একটি বৃত্তকে 2 এর অধিক বিন্দুতে ছেদ করতে পারবে না। সিদ্ধান্ত 3, বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম জ্যা। এটা আমরা চিত্রের মাধ্যমে দেখে একটি বৃত্ত নিয়ে নিলাম, আমরা কেন্দ্র থাকলো আমাদের O, একটি জ্যা নিলাম আমরা AB, আরেকটি জ্যা নিলাম CD। দেখো AB এর থেকে CD কি একটু বড়, কিন্তু যেটা কেন্দ্র দিয়ে যায় সেটাকে আমরা বলে থাকি ব্যাস। তার মানে EF হচ্ছে এখানে ব্যাস। এটা কিন্তু একটি জ্যা কিন্তু ব্যাস, এবং এই কেন্দ্র দিয়ে যেটি যায় সেটি হচ্ছে সবচেয়ে বড় জ্যা। তার মানে ব্যাসই হচ্ছে কি সবচেয়ে বড় জ্যা। এরকম আমি একাধিক জ্যা আঁকলে কি কেন্দ্র দিয়ে যেটি যাবে তার মানে ব্যাস যেটি সেটিই হবে কি সবচেয়ে বড় জ্যা হবে আমাদের। এখানে AB থেকে CD বড়, CD থেকে কি EF বড়। অনুসিদ্ধান্ত 4, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে তা সমকৌণিক শীর্ষবিন্দু দিয়ে যাবে। বিষয়টি চিত্রের মাধ্যমে দেখি। এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, এর অতিভুজ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো AC। এই AC কে যদি আমরা ব্যাস ধরে বৃত্ত আঁকি তাহলে কেন্দ্র হবে কি AC এর মাঝামাঝি, ধরলাম এটা O। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হবে কি OC। তাহলে ওকে কেন্দ্র করে আমি যদি কোনো বৃত্ত আঁকি সেই বৃত্তটি দেখা যাবে সমকৌণিক শীর্ষবিন্দু দিয়ে যাবে। তার মানে প্রত্যেকটি কোণ দিয়ে যাবে, তার মানে ABC 3টাকে টাচ করে যাবে। সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে তা সমকৌণিক শীর্ষবিন্দু দিয়ে যাবে। অনুসিদ্ধান্ত 5, কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। একটি বৃত্ত নিয়ে নিলাম আমরা। আমাদের এখানে অধিচাপ আমরা বুঝতে পেরেছি এর আগেও যে বড়টাকে বলা হয়, তার মানে BAC এটা হচ্ছে আমাদের অধিচাপ। অধিচাপ হচ্ছে ABCও বলা যায়, এটাকে ABC দিয়েও বলা যাবে। আর উপচাপ হচ্ছে নিচের ছোটটা BC। তো আমি যদি অধিচাপের মধ্যে কোনো কোণ আঁকি, অন্তর্লিখিত কোণ আঁকি, কোণটার নাম হতে পারে BAC। দেখো এটা কিন্তু অধিচাপের ভেতরে পড়ে গিয়েছে। অন্তর্লিখিত বলতে আমরা সেটা কি বুঝি। এই কোণটি সবসময় সূক্ষ্মকোণ হবে, তার মানে 90 ডিগ্রি থেকে ছোট হবে। এবং খেয়াল করে দেখো যে অধিচাপে অন্তর্লিখিত কোণ কিন্তু উপচাপের উপরেই থাকে, তার মানে এখানে BCর উপরে হবে সে, কিন্তু অন্তর্লিখিত হচ্ছে সে অধিচাপে, এটা সূক্ষ্মকোণ। অনুসিদ্ধান্ত 6 হচ্ছে যে কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ হবে স্থূলকোণ। ঠিক তার বিপরীত, 5-এর বিপরীত। এক্ষেত্রে আমাদের উপচাপ হচ্ছে কি BAC আর অধিচাপ হচ্ছে কি BDC। অধিচাপ BDC বড়টা আর উপচাপ হচ্ছে BAC। তো BACর মধ্যে অন্তর্লিখিত কোণ যদি আমরা নেই, কোণটি হবে আমাদের BAC। এই কোণটি কিন্তু স্থূলকোণ হবে, তার মানে 90 ডিগ্রি থেকে সবসময় বড় হবে। এবং তোমরা যদি খেয়াল করে দেখো যে এই কোণটি কিন্তু অধিচাপের উপরে আছে, তার মানে BDC চাপের উপর থেকে এসে অন্তর্লিখিত হয়েছে
বিএসি চাপে, তার মানে উপচাপে, এটা সবসময় স্থূলকোণ হবে। আমরা পরবর্তী অনুসিদ্ধান্তে চলে যাই। 7 নম্বর, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণের সমান। চিত্রের মাধ্যমে দেখি আমরা একটি বৃত্তে, তার মধ্যে অন্তর্লিখিত চতুর্ভুজ হচ্ছে কি এ বি সি ডি। আমরা এর এবি বাহুকে বর্ধিত করতে চাচ্ছি, ই পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে বাহিরে একটি কোণ তৈরি হলো বহিস্থ কোণ, নাম কি ইবিসি। এখন এবি কে ই পর্যন্ত বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ হলো কি সিবিই অথবা ইবিসিও বলা যায়। এর অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে এডিসি, তার মানে এটা, এই দুজন পরস্পর সমান হবে, এটাই অনুসিদ্ধান্ত। আমরা এবার চলে যাব পরবর্তী অনুসিদ্ধান্ত 8, এবং এটাই হচ্ছে আমাদের আজকের পাঠের শেষ। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক কি একটি আয়ত। বিষয়টি হচ্ছে এরকম, দেখো আমি বৃত্তে একটি সামান্তরিক আঁকার চেষ্টা করলাম, এই সামান্তরিকের এ এবং সি বিন্দু বৃত্তের উপরে পড়লো, বি এবং ডি কিন্তু পড়ছে না। আবার বিপরীতভাবে দেখো, আমি যদি বি এবং ডি কে যদি বৃত্তের ভেতরে ফেলতে চাই, তাহলে এ এবং সি কি বৃত্তের বাহিরে চলে যাচ্ছে, তার মানে বৃত্তে অন্তর্লিখিত কোনো সামান্তরিক আসলে আঁকা যাচ্ছে না। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক যদি আঁকতে হয়, সেটা অটোমেটিক্যালি কি সে আয়তে পরিণত হয়ে যায়। এটাই হচ্ছে এই অনুসিদ্ধান্তের আমাদের মূল বিষয়। তো আমি আশা করি তোমরা, আমি আজকে যেটুকু বোঝানোর চেষ্টা করেছি তোমরা বুঝতে পেরেছো। এগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা অবজেক্টিভ যেমন সলভ করতে পারবে, তেমনি তোমরা সৃজনশীল উপপাদ্য বলো, সম্পাদ্য বলো, এগুলো ভালো করে বুঝতে পারবে। তো তোমরা ভালো থাকো, বাসায় থাকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ।